আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা বরাবরের মতোই আজকেও একটা টপিক নিয়ে বাংলা এক্সপ্লেন করব। আজকের টপিকটা হচ্ছে মূলত থার্মোকেমিস্ট্রি একটা টপিক। আর থার্মোকেমিস্ট্রি আমরা আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে আমরা এই চ্যাপ্টারে টোটাল কি কি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটাতে আমি ফার্স্ট ল নিয়ে টোটাল আলোচনা করব না, একটা স্পেসিফিক পার্ট পর্যন্ত আমি আলোচনা করব। তো দেখি কতটুকু আমরা আগাতে পারি আজকে। তো আমরা দেখতেছি চ্যাপ্টার যদি আমরা কন্টিনিউ করি, আমাদের জানতে হবে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, তারপর স্টেটমেন্ট অফ ফার্স্ট ল, মানে এর পথে স্টেটমেন্ট বলতে হচ্ছে ফার্স্ট লটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে এক্সপেনশন ওয়ার্ক, মানে প্রসারণের সাথে কাজ, এটা সম্পর্ক দেখতে হবে। হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, তারপর হচ্ছে রিলেশন বিটুইন হিট ক্যাপাসিটি, সিভি অ্যান্ড সিপি। এটা সিপি হলো গিয়ে যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে, অ্যান্ড পিভি হলো গিয়ে ভলিউম কনস্ট্যান্ট থাকে। এটুক পর্যন্ত মনে হয় না আজকে যাবো। আজকে মনে হয় আমরা সর্বোচ্চ এক্সপেনশন ওয়ার্ড পর্যন্তই যেতে পারবো। তো পরের টপিকগুলো পরের দিন আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে একটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। হোয়াট ইজ সিস্টেম? অ্যাকচুয়ালি সিস্টেম ইজ এ স্পেসিফিক রিজন অফ স্পেস, যে যেই জায়গাটায় আমরা কাজ করি বা আমাদের, মানে যদি একটু খাস বাংলায় বলি, আমাদের ধান্দার জায়গা বা আমরা যেই জায়গাটাকে কনসার্ন, ওই জায়গাটাকেই বলতেছি আমরা সিস্টেম। মানে পুরো স্পেস মহাবিশ্বে তো মানে অবিরাম জায়গা আছে, আমরা কিন্তু যে জায়গাটুকু নিয়ে কাজ করতেছি, এ হইতে পারে যে মানে পুরো বিশ্বের ভিতরে আমার রুমটা একটা সিস্টেম, অথবা আমার রুমের ভিতরে আমার এই ল্যাপটপের উপরে আমি এখন কাজ করতেছি, তো আমার এই ল্যাপটপের টাচপ্যাডটা হচ্ছে আমার একটা সিস্টেম। তো যেই জায়গাটুকু আমরা কাজ করতেছি ওইটাকে আমরা বলতেছি সিস্টেম। হোয়াট ইজ সারাউন্ডিং? এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম ইজ সারাউন্ডিং। মানে সিস্টেম ছাড়া ইউনিভার্সিটি যা কিছু আছে সবই হচ্ছে সারাউন্ডিংস। তো সিস্টেম এর সারাউন্ডিং বিষয়ে আমরা ক্লিয়ার হলাম। তো সিস্টেম হচ্ছে কয় প্রকার? সিস্টেম হচ্ছে ৩ প্রকার: আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম অ্যান্ড ওপেন সিস্টেম। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? তো আমরা এরকম অনেক সময় দেখছি, আমরা যদি একটা মানে থার্মোফ্লাক্স দেখছি আমরা, যেখানে পানি গরম থাকে। তো থার্মোফ্লাক্সকে আমরা আইসোলেটেড সিস্টেম বলতে পারছি। ক্লোজ ক্লোজ সিস্টেম আমরা একটা, মানে পাতিলকে কল্পনা করতে পারি, মানে পাতিল, লোহার পাতিল বা সিলভারের পাতিল কল্পনা করতে পারি। ওপেন সিস্টেম হচ্ছে আমরা ওপেন সিস্টেম একটা নদীকে গণনা করতে পারি। তো আসলে আমরা দেখি ওপেন সিস্টেম থেকে শুরু করি। ওপেন সিস্টেম মানে হচ্ছে যেখানে ভর এবং শক্তি হইতে পারে, তাপ শক্তি, বিভব শক্তি, যে কোনো রকমের শক্তি হইতে পারে। এমন একটা সিস্টেম যেখানে আমরা কাজ করতেছি এবং আমাদের মতলবের কোনো একটা সিস্টেম বা আমরা যে মতলবের কোনো একটা শক্তি যেটা নিয়ে আমরা কনসার্ন, যদি ওই শক্তি এবং ভর, সিস্টেমের শক্তি এবং ভর যদি আদান প্রদানে সক্ষম হয় বা ভর পরিবর্তনশীল হয়, শক্তিও পরিবর্তন হতে পারে, যেটা সারাউন্ড স্পেসে ট্রান্সফার করতেছে, এই টাইপের সিস্টেমকে আমরা বলছি ওপেন সিস্টেম। বিষয়টা যদি ক্লিয়ার না হয়, আমরা ক্লোজ সিস্টেম বললে ওপেন সিস্টেম অটোমেটিক বুঝে যাবো। আমরা কি বলছিলাম? ক্লোজ সিস্টেম হচ্ছে একটা পাতিল। আমরা যখন একটা পাতিলে পানি, গরম পানি রাখি, তখন আমরা দেখতে পারি যে ওইখান থেকে কিন্তু পানির ভর কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, হয় বাষ্পের দ্বারা। ধরে নিলাম যে পানির ভর এবার এক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, কোনো বাষ্প উঠতেছে না। কিন্তু পানি কিন্তু ঠিকই ঠান্ডা হয়। তার মানে কি? এখান থেকে কোনো ভরের আদান-প্রদান হচ্ছে না, শুধুমাত্র শক্তির আদান-প্রদান হচ্ছে। সো আমরা এই জিনিসটাকে বলতেছি ক্লোজ সিস্টেম। তো হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? আমরা বলছিলাম থার্মোফ্লাক্সে কি হয়? পানি গরম থাকে। তার মানে কি? আমরা দেখতেছি যে এই সিস্টেমটাতে কোনো রকমের শক্তি বা কোনো রকমের ভরের আদান-প্রদান হচ্ছে না। তো এই গেল আমাদের সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে করতে পারো। বাট আই ডোন্ট থিংক যে এই সিম্পল টপিকে কারো কোনো কোয়েশ্চেন থাকা উচিত। সো পরবর্তী ইয়েতে চলে যাই। এখানে যে একটা দিয়ে দিচ্ছে, আমরা একটা ডায়াগ্রাম আঁকছি। এই যে বলতে এখানে এনার্জি বা মাস কোনোটাই সারাউন্ডিংস এর সাথে আদান-প্রদান হচ্ছে না। ক্লোজ সিস্টেমে শুধুমাত্র এনার্জি আদান-প্রদান হচ্ছে, কিন্তু কোনো রকমের মাস আদান-প্রদান হচ্ছে না। আর ওপেন সিস্টেমে মাসও আদান-প্রদান হইতে পারে এবং এনার্জিও আদান-প্রদান হতে পারে। তো হোয়াট ইজ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স? ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স মূলত শক্তির কনজারভেশন নিয়ে আলোচনা করে, যে শক্তি কোনোদিন উৎপন্ন করা সম্ভব না, ধ্বংস করা সম্ভব না। এটা একটা ফিক্সড ইউনিভার্সে একটা ফিক্সড কোয়ান্টিটি।
এই কথাটাকে আমরা হাজার রকমভাবে ঘুরাইয়া বলতে পারি। আমাদের তো আর হাজার রকম বা যত রকমের দরকার নেই। আমাদের দরকার যেকোনো একটা এখান থেকে মুখস্থ করে রাখা। যেমন এখানে বলছে যে টোটাল এনার্জি অফ এ আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট। মানে কি? আইসোলেটেড সিস্টেম যেখানে শক্তি আদান-প্রদান হচ্ছে না, তার মানে কি? একটা আইসোলেটেড সিস্টেমের ভিতরে যে পরিমাণ শক্তি আছে সেটাকে আমরা ধ্বংসও করতে পারতেছি না বা সেখানে আমরা শক্তি উৎপন্নও করতে পারতেছি না। তার মানে কি? ওইখানে সিস্টেমের এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট। তারপর আমরা এখানে পাইতেছি হচ্ছে এনার্জি ক্যান ইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড উইথ সেম কথাই কনভার্টেড টু আনাদার ব্লা 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 এটা আমরা জানি। ইম্পসিবল টু পারপিচুয়াল মোশন মেশিন। আমরা কি জানি যে পারপিচুয়াল মোশন মেশিন কি? এটা কি আমরা জানি? এটা হচ্ছে এক ধরনের কনসেপচুয়াল মেশিন। আমরা প্রায় সময় ইউটিউবে ভিডিও দেখবো যে ফ্রি এনার্জি দেখা যায় যে একটা মোটর ঘুরাইয়া দিচ্ছে অটোমেটিক এনার্জি উৎপন্ন হইতে আছে। এই টাইপের মেশিন তৈরি করা ইম্পসিবল। ওইখানে কোনো না কোনো ঘাপটা থাকে। তো পারপিচুয়াল মোশন মেশিন ওই রকমের মেশিনগুলা কি বলে যেগুলো দেখে মনে হয় যে এগুলো থেকে অটোমেটিক শক্তি উৎপন্ন হচ্ছে। অ্যাকচুয়ালি অটোমেটিক শক্তি উৎপন্ন হয় না। ইদার এক্সটার্নাল কোনো একটা এনার্জি সোর্স থাকে অথবা হচ্ছে যে ওইখানে কোনো এনার্জি উৎপন্ন হয় না বা কাজ হয় না ওইখানে। মানে কোনো কাজ করা পসিবল না যদি ওইখানে পিউরলি কনজারভেটেড থাকে। বেশি আগে গেলাম কোথায়? এই যে। তো এখানে বলছে পার্পিচুয়াল তারপরে বলছে যে দ্য সাম অফ অল এনার্জি চেঞ্জ ইন এ সিস্টেম পার্টিসিপেটিং ইন এ প্রসেস মাস্ট বি জিরো। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আমরা ধরো কোনো বস্তুকে ঠান্ডা করলাম। হ্যাঁ? ঠান্ডা করার ক্ষেত্রে আমরা পাতিলটাকে একটা জায়গায় রাখছি। তো ওইটার আশেপাশে আমরা একটা সিস্টেম কাউন্ট করতেছি। পাতিলটা একটা সিস্টেমের ভেতরে আছে। তো পাতিল থেকে এনার্জি কি হচ্ছে? অবশ্যই বাইরে যাচ্ছে। তো এইখানে যেটা বলতেছে যে আমরা তো পাতিলের বাইরের একটা এরিয়াকেও আমরা সিস্টেমের ভিতরে ঢুকছি। তো ওই সিস্টেমটার ভিতরে পাতিল থেকে কিছু এনার্জি কমছে। তার মানে পাতিলের এনার্জি হচ্ছে ধরো নেগেটিভ কারণ অবশ্যই কমছে। আর বাইরে যেহেতু এনার্জি বাড়ছে তাহলে ওটা পজিটিভ তো ২ টা যোগ করলে কি হচ্ছে? আল্টিমেটলি প্রসেসের এনার্জি 0 হচ্ছে। এই যে এখানে 0 হচ্ছে। তো আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আ এখানে বলছে যে when a system change state A to state B দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ কে আমরা এভাবে লিখতে পারি। হোয়াট ইজ স্টেট এ অ্যান্ড স্টেট বি? আমরা কোনো কিছুকে একটা নরমাল স্টেট থেকে একটা এক্সাইটেড স্টেট নিলাম বা এক্সাইটেড স্টেট থেকে একটা নরমাল স্টেট নিলাম। মূলত বি কে আমরা ফাইনাল স্টেট এবং এ কে আমরা ইনিশিয়াল স্টেট হিসেবে ধরছি। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে ফাইনাল স্টেজ মাইনাস ইনিশিয়াল স্টেজ। এটা আমরা সবাই জানি শেষেরটা মাইনাস শুরুরটা হয়। দা এখানে কোনো বস্তুর ভিতরে যদি কাজ করতে হয় মানে ইন্টারনাল এনার্জি যদি আমরা কোনো চেঞ্জ করতে হয়, তাহলে আমরা জানি ওইখানে আমাদের শক্তি দিতে হবে এবং শক্তি দিলে ওইখানে কাজও তৈরি হইতে পারে। আ এখানে আমরা দেখি এই যে আমরা যে পরিমাণ শক্তি দিছি এবং সিস্টেমটা যে পরিমাণ কাজ করছে ২ টার সমষ্টি হচ্ছে ইন্টারনাল এনার্জির সমষ্টির সমান। এই কথাটাকে আমরা ঘুরায়ে এইভাবেও বলতে পারি যে, আমরা যখন কোনো বস্তুকে তাপ দেই, সম্পূর্ণ তাপটা দিয়ে তো আর ওইটা কাজ করে না। ওইটার ভিতরে তাপমাত্রা এই বস্তুর তাপমাত্রাও কিছুটা বেড়ে যায় না? বস্তুর তাপমাত্রা কিভাবে বাড়ছে? অবশ্যই ইন্টারনাল এনার্জিটা বেড়ে গেছে। তো ওই কথাটাকেই আমরা এভাবে বলতে পারি যে, যখন আমরা ইন্টারনাল এনার্জিতে পরিবর্তন করি, একটা তাপ শক্তি হয় এবং একটা কাজ উৎপন্ন হয়। মানি ২ টা সেমই কথা জাস্ট আমরা ঘুরে পেঁচায় বলছি। তো আমরা যদি অতি ক্ষুদ্র বিবেচনা করি তাহলে হচ্ছে এখানে মানে হচ্ছে খুবই ক্ষুদ্র পরিবর্তন কেও আমরা বুঝি যে দিয়ে খুব ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। খুবই মানি মানি ইনফিনিটলি স্মল বোঝায় এটাকে। অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু আর কিন্তু অ্যাকচুয়াল ডিফারেনশিয়াল অপারেটর না। মানে এগুলাকে কিন্তু ডিফারেনশিয়েট করা যায় না অ্যাকচুয়ালি। মানে আমরা প্রায় সময় ইকুয়েশন রাইট করতে হচ্ছে আমরা এইগুলা লিখি কিন্তু এটা অ্যাকচুয়ালি লেখা ঠিক না। সো আমরা এই জিনিসটাকেই সেম জিনিসই এখানে লিখলাম। ওকে, আসো। তারপরে হচ্ছে ইফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম ডিউ টু এক্সপ্রেশন। আ যদি কোনো কাজ হয়, কাজটা যদি এক্সপ্রেশন দ্বারা হয়, ডব্লিউটার মানটা মাইনাস আসে। এই ইকুয়েশনের জন্য ডব্লিউ এর মানটা মাইনাস আসতেছে। সো মানে এক্সপ্রেশন হওয়ার মানে কি? এক্সপ্রেশন হইলে আমরা বুঝতেছি যে কাজটা ঋণাত্মক হচ্ছে। তো আমরা সিম্পলি এখানে ডব্লিউ এর মানটা বসায় দিলাম। পিডিভি আমরা জানি যে পি ডেল্টা ভি হচ্ছে হলো গিয়ে ডব্লিউ এই জিনিসটা আমরা আগে জানি পিডিভি। তো এখানে ওয়ান অফ দ্য
ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, এবার আসতেছি আমরা রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেস নিয়ে। আমরা নাম ২ টা থেকেই বুঝতে পারতেছি যে রিভার্সেবল প্রসেস কি? রিভার্সেবল প্রসেস হচ্ছে যেই প্রসেসটায় ধরো আমরা মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করলাম, কিছু তাপ এবং কিছু কাজ উৎপন্ন হইলো এবং আমরা ওই তাপ এবং ওই কাজটাকে সেম ভাবেই মানে কোন জায়গায় যাই নাই, ওই কাজ তাপটা এবং ওই কাজটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসছি। মানে যেই পথে গেছি ওই পথেই আবার ফিরে আসছি এবং কোনো এক্সটার্নাল কোনো এনার্জি বা কোনো কিছু দেওয়া লাগে নাই। এটাই আমরা বলতেছি হচ্ছে রিভার্সিবল প্রসেস। আর যেখানে এটা করা যায় না সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। তো এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এটা আমরা জানি, আমরা হচ্ছে মুখে, মুখে বলতে পারি। বাট অ্যাকচুয়ালি এটার একটা থার্মোকেমিস্ট্রিতে এটার একটা সংজ্ঞা আছে। যে রিভার্সিবল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটা খুবই অসংখ্য এই যে ইনফিনিটেসিমালি মানে খুবই অসংখ্য ছোট, ছোট স্টেপে বিভক্ত। মানে আমরা ধরতে পারি এইটাকে মানে প্রত্যেকটা স্টেপে এটা করে এবং এই যে মানে অসংখ্য ছোট, ছোট স্টেপে বিভক্ত না? মানে যে প্রসেসটা হচ্ছে অসংখ্য ছোট, ছোট মানে স্টেপে বিভক্ত, আমরা ওইটাকে বলছি রিভার্সিবল প্রসেস। এবং এই যে অসংখ্য ছোট, ছোট স্টেপে মানে বিভক্ত যে এবং এই প্রতিটা স্টেপ হচ্ছে আগের এবং পরের স্টেপগুলার সাথে হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে। ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকার মানে কি? আমরা খুব ইজিলি আগের স্টেপটাতেও যেতে পারি, পিছের স্টেপটাতেও আসতে পারি। এটাই তো ইকুইলিব্রিয়াম, রাইট? তো এই জিনিসটাই বলছে 2nd ইয়ারটা যে such a way that each step is equilibrium with preceding step মানে আগের স্টেপ এবং পরের স্টেপটার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। আমরা চাইলে আগের স্টেপও যেতে পারি, পরের স্টেপও আসতে পারি। এখানে হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তনের মান হচ্ছে 0 মানে কোনো এন্ট্রপি মানে শক্তির পরিবর্তন হচ্ছে না। তো দেখি এখানে রিভার্সিবল প্রসেস ক্যান বি মেড ক্যান নট ক্যান বি মেড গো দেয়ার আর কি সেম কথা মানে রিভার্স আসা যায় এই কথাটাই বলছে। অন কন্ট্রাস্ট ইরিভার্সিবল প্রসেস ফাইনাইট টাইম মানে ইরিভার্সিবল প্রসেসও মানে স্টেপ হইতে পারে। বাট এটা হচ্ছে একটা ফাইনাইট টাইপ। যেমন ধরো ওইখানে হচ্ছে ইনফিনিট টাইম অফ স্টেপ। প্রতিটা জায়গায় হচ্ছে আমাদের একটা মানে মান আছে। আমরা প্রতিটা একা স্টেপ আছে। মানে প্রতিটা মুহূর্তে একেকটা স্টেপ আছে। হচ্ছে রিভার্সিবল এর ক্ষেত্রে। আর ইরিভার্সিবল এর ক্ষেত্রে মনে করো যে ৫ সেকেন্ড পর গিয়ে একটা স্টেপ আছে। এরকম হচ্ছে স্টেপ বিভক্ত থাকে। এইটাকে বলতেছি ইরিভার্সিবল এবং এইটার যে স্টেপ গুলা এটা আগেরটা এবং পরেরটার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে না। যার কারণে এটাকে রিভার্সিবল করা যায় না। তো এখানে একটা কোয়েশ্চেন থাকে, খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা বারবারই আসে যে আমাদের দেখাইতে বলে যে দেখাও যে রিভার্সিবল প্রসেসে করা কাজ ইরিভার্সিবল প্রসেসে করা কাজ অপেক্ষা বৃহত্তর। তো আসো আমরা এটা দেখি। আমরা পরবর্তীতে ধাপে ধাপে এই জিনিসটা দেখবো, ওয়ার্ক ডান বাই এক্সপ্রেশন অফ গ্যাস। তো আমরা এই জিনিসটাই একটু পরবর্তীতে দেখব। তো এখানে হচ্ছে কনসিডার এন আইডিয়াল গ্যাস মানে আমরা এখানে এমন একটা গ্যাস কল্পনা করব যেটার ভলিউমকে আমরা V1 থেকে V2 তে ইভলভ করব এবং যেহেতু আমরা মানে V1 V2 থেকে বড় হবে তার মানে কি P2 থেকে P1 অবশ্যই ছোট হবে। কারণ আমরা জানি যে ভলিউম বাড়লে হচ্ছে প্রেসার কমে আর ভলিউম কমলে হচ্ছে প্রেসার বাড়ে। যেহেতু V1 ছোট তাই P1 এর মান বড় হবে। আর যেহেতু V2 বড় P2 এর মান ছোট হবে। মানে পরবর্তীতে প্রেসার কমে গেছে এবং শুরুতে প্রেসার বেশি ছিল। এই জিনিসটা একটু মাথায় রেখো। কারণ পরবর্তী হিসাবে প্যাচ লাগবে নাইলে। তো আমরা এমন একটা সিস্টেম কল্পনা করব যেখানে হচ্ছে কোন রকমের ফ্রিকশন নাই। ফ্রিকশন কাজ করতেছে না। তো আমাদের যদি কোন রকমের ফ্রিকশন কাজ না করে তাহলে আমরা আমাদের কোন রকমের ফ্রিকশন কাজ করতেছে না। তার মানে কি? এখানে হচ্ছে কোন রকমের শক্তির ওয়েস্ট হচ্ছে না। তো এরকম সিস্টেম আদতে বানানো কোনোভাবে পসিবল না। বাট আমরা কনসিডার করে নিচ্ছি যে এখানে কোনো ফ্রিকশন বা অন্যান্য কোনো জাগতিক কারণে বা প্রাকৃতিক কারণে কোনো রকমের শক্তি ওয়েস্ট হচ্ছে না। তো এরকম যদি আমরা করি তাহলে হচ্ছে কোনো ইসের মানে কোনো সিস্টেম ইকুইলিব্রিয়াম অবস্থায় কখন থাকে? যখন বাহিরের প্রেসার এবং ভিতরের প্রেসার কনস্ট্যান্ট থাকে। ধরো তুমি তোমার হাত দিয়ে একটা বোতলকে চেপে ধরতেছো। যদি ভিতরের প্রেসার যদি তোমার হাতের থেকে প্রয়োগ করা প্রেসারের তুলনায় কম হয়, তাহলে কিন্তু বোতলটা পিচকাইতেই থাকবে। আর যখন তোমার হাতের প্রেসার এবং বোতলের প্রেসার যখন ইকুয়াল হয়ে যাবে, তখন হচ্ছে বোতলটা পিচকানো বন্ধ করে দিবে। সো হোয়াট ডাজ ইট মিন? যখন কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে তার মানে কি? এক্সটার্নাল প্রেসার এবং ভিতরের যে প্রেসারকে আমরা গ্যাস পি লিখতেছি সেই দুটা সেম হবে। তো এখানে আমরা দেখতে পারি dW is equal to PdV, হ্যাঁ? সরি, dW is equal to FdS আমরা দেখতে পারি না?
ডিএস কে আমরা লিখতেছি ডিএল বা লেন্থ, আর এফ কে আমরা লিখতে পারি প্রেসার ইনটু এরিয়া, লিখতে পারি না? সো এই জিনিসটা আমরা ইকুয়াল টু পিডিভি, আমরা দেখে আসছি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, দ্য টোটাল অ্যামাউন্ট অফ, মানে টোটাল কাজের পরিমাণ হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, মানে ভি1 থেকে যেহেতু ভি2 থেকে আসছে, ভি2 ফাইনাল স্টেট পিডিভি। আমরা জানি যে পি পি এর এখানে দেখো কোনো ফাংশন, মানে পি তো নিজেও একটা ভি এর রিলেটেড ফাংশন না? সো আমরা পি কে এনআরটি বাই ভি দ্বারা রিপ্লেস করব। সো পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমরা এনআরটি বাই ভি দ্বারা সিম্পল ইসের, মানে সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে হচ্ছে এই লাইনটাতে আমরা চলে আসতে পারবো। এইটুকু পর্যন্ত সবাই পারি। তারপর আমরা জানি হচ্ছে ভি2 বাই ভি1 ইজ ইকুয়াল টু পি1 বাই পি2। এই যে আমরা এই ফর্মুলাটা থেকে হচ্ছে আমরা এখানে বি1 বি2 কে আমরা পি1 পি2 দ্বারা রিপ্লেস করে দিব। তো আমরা চাইলে লনটাকে লগে নিতে পারি, বাট দিস নট নেসেসারি অ্যাকচুয়ালি। দেন আমরা এখানে হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। সো আমরা এই যে সেম জিনিসটা দেখো তো, এইটাকে তুমি যদি পুরো 1 এর নিচে নাও, এখানে একটা P2 আসতেছে, তাহলে হচ্ছে P2 কেটে যাচ্ছে, তাহলে P1 বাই P2 থাকতেছে। তো এই জিনিসটা, আর এই যে এই লাইনটা হচ্ছে সেম, এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে সেম, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি আমরা। মানে এটা তেমন কোনো কিছুই চেঞ্জ হয়নি। তো আমরা যদি ম্যাকলরিন সিরিজ ইউজ করি, এখানে 1 প্লাস লন এক্স, আমরা যদি এই যে 1 প্লাস এটাকে যদি এক্স ধরি, 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের প্রুফ, আমি এখানে দেখাবো না। এক্সটা হচ্ছে এখান থেকে আমরা বলতেছি যে পি2 হচ্ছে পি1 থেকে ছোট, পি2 পি1 থেকে ছোট, তাই এখানে হচ্ছে এইটার মান 1 থেকে ছোট হওয়ার কথা এবং অনেক ছোট হওয়ার কথা। যার কারণে এখানে হচ্ছে আমরা দেখতেছি এই যে লন ছিল না, দেখো এখানে লন ছিল, এই যে এখানে লন ছিল, এখানে কিন্তু লন নেই, কারণ এখানে লন 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স। আমরা এটা বসায় দিয়ে আমরা পাচ্ছি এনআরটি পি1 মাইনাস পি2, মানে এই ইকুয়েশনটা পাচ্ছি। তো আমরা এটা একটু নোট করে রাখি, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিভার্সেবল প্রসেসের কাজ। তো আমরা এখন ইরিভার্সেবল প্রসেসে যাই। ইরিভার্সেবল প্রসেসে আমরা ওই সেম কন্ডিশন ব্লা, ব্লা B1 থেকে B2 তে গেলাম। তো আমরা জানি পিডিভি, P2 VDV। তো আমরা এখানে লিখলাম। আমি এরপরে P2 দ্বারা V2 রে গুণ করব এবং এটাকে গুণ করব। তো এখানে আসতেছে P2 V2, P2 V1। তারপরে আমরা এখানে এইটা, এই দেখো এই যে এই পার্টটুক আমরা এক্সট্রা রাখলাম, P1 V1 যোগ করছি, বিয়োগ করছি, P1 V1 যোগ করছি। আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, তাই হচ্ছে এইটা এবং এইটা কাটাকাটি চলে যাবে। থাকবে হচ্ছে তোমার V1 ইনটু P1 P1 মাইনাস P2, দুইটা প্রেসারের ডেল্টা P ইনটু V1। তো আমরা হচ্ছে এই V1 কে এবার হচ্ছে আমরা P দ্বারা রিপ্লেস করব। V1 কে যদি P দ্বারা রিপ্লেস করি, তাহলে হচ্ছে RT, এই সিম্পল ইকুয়েশনটা চলে আসতেছে। তো এখানে দেখো আমরা কি বলছি, P1 হচ্ছে P2 থেকে বড়। এখানে দেখো নিচে ছিল P2 আর এখানে হচ্ছে P1। আমরা জানি যে P1 হচ্ছে P2 থেকে বড়, কারণ যেহেতু ভলিউম বড়, V2 যেহেতু বড়, তাহলে অবশ্যই P2 ছোট হবে। সিম্পল ইকুয়েশন থেকে আমরা জানতে পারি। তো যেহেতু এখানে P1, কোথায় গেল আমার কার্সর, এই যে এখানে হচ্ছে P1 হচ্ছে যেহেতু P2 থেকে বড়, তাই হচ্ছে এই ইরিভার্সেবল প্রসেসের কাজটা অবশ্যই ছোট হবে। তো এই কারণে আমরা যদি তুলনা করি, তাহলে হচ্ছে এই যে দেখো এখানে বলছে P1 গ্রেটার দেন P2, তাই হচ্ছে রিভার্সেবল প্রসেসের কাজ ইরিভার্সেবল প্রসেসের কাজ থেকে বড় হবে, মানে রিভার্সেবল প্রসেসে বেশি পরিমাণ কাজ পাওয়া যায়। তো আজকে এইটুকুই রাখি। পরবর্তী দিন ইনশাল্লাহ আমরা স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ।